আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করতেছো তোমাদের জন্য এই ভিডিওটি। তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে পড়তেছো বিষয় রসায়ন, এই রসায়ন বিষয় নিয়ে আমি আজ এই ভিডিওতে আলোচনা করব। বিষয়গুলো আলোচনা করব অধ্যায় তৃতীয় থেকে। আমরা এই বিষয়গুলো এই ভিডিওতে আমরা জানব। প্রথমে জানবো আমরা পরমাণুর শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস, প্রধান শক্তি স্তরের ধারণা, উপশক্তি স্তরের ধারণা, পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি, ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম, আইসোটোপ সম্পর্কে ধারণা। যে পাঠগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো নিয়ে এখন বিস্তারিত আলোচনা করার পূর্বে ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং এর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবা, যাতে করে এরকম ভিডিওর আপডেট সর্বপ্রথম তোমরা দেখতে পারো। আমরা জানুয়ারি থেকে ইংরেজি, গণিত, বাংলা এবং তৃতীয় শ্রেণী থেকে এইচএসসি পর্যন্ত তোমাদের এই চ্যানেলে পর্যায়ক্রমে আমরা বিভিন্ন বিষয়ের উপর ভিডিও আপলোড করে দেব। কোন বিষয়ে জানতে চাচ্ছ এর জন্য তোমরা কমেন্টে কমেন্ট করতে পারো। প্রথমে আমরা আলোচনা করব পরমাণুর শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। তাহলে এখান থেকে বলা হচ্ছে পরমাণু কথাটি কি এবং শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। শক্তি স্তর এবং ইলেকট্রন বিন্যাস, এখানে তিনটি বিষয়ের কথা বলা হয়েছে, পরমাণু, শক্তি স্তরের এবং ইলেকট্রন বিন্যাসের কথা বলা হয়েছে। তাহলে প্রথমে আমাদের জানতে হবে পরমাণু কি। পরমাণু হচ্ছে একটি মৌলের ক্ষুদ্রতম অংশ, এটাকে বলা হয় পরমাণু। পরমাণুটার মধ্যে রয়েছে তিনটি স্থায়ী কণিকা, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তা আমরা পূর্বের ভিডিওটিতে এই বিষয়ে তোমাদের আলোচনা করছি। পরমাণু কি, মৌল কি, যৌগ কি, মৌলিক পদার্থ কাকে বলে, যৌগিক পদার্থ কাকে বলে এবং সংকেত কাকে বলে, মৌলগুলো কোন শব্দ থেকে এসেছে বা মৌলগুলো কোন ভাষা থেকে এসেছে, এই বিষয় নিয়ে আমরা গত ভিডিওতে আলোচনা করছি। এ বিষয়ে জানতে চাইলে অবশ্যই প্লেলিস্ট আকারে যে ভিডিওগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা খুঁজে বের করে দেখে নিতে পারো। প্রথমে আমরা এখন দেখব পরমাণু। পরমাণু হচ্ছে একটি ক্ষুদ্রতম অংশ যার মধ্যে রয়েছে তিনটি কণিকা। তিনটি কণিকার অবস্থান কোথায় থাকে সেটা আমরা এখন দেখব। প্রথমে কেন্দ্রবিন্দু থাকে। কেন্দ্রবিন্দুটাকে বলা হয় নিউক্লিয়াস। তাহলে এটাকে বলা হয় কেন্দ্রবিন্দু। এই কেন্দ্রবিন্দুটাকে বলা হয়েছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস বা কেন্দ্র। এরপরে পর্যায়ক্রমে কক্ষপথ দেওয়া আছে, এভাবে থাকবে। এই কক্ষপথগুলো এভাবে থাকবে। তাহলে এই কক্ষপথগুলোর মধ্যে কি অবস্থান করতেছে? ইলেকট্রন। তাহলে আমরা বলছিলাম যে স্থায়ী কণিকা, একটি পরমাণু গঠনের ক্ষেত্রে তিনটি স্থায়ী কণিকা রয়েছে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তাহলে এই কক্ষপথ বা শক্তি স্তর, এগুলোকে বলা হচ্ছে কক্ষপথ বা শক্তি স্তর। তাহলে এই যে স্তরগুলো রয়েছে বা কক্ষপথগুলো রয়েছে এগুলোকে বলা হয় প্রধান শক্তি স্তর, কক্ষপথ, শক্তি স্তর, শেল সংখ্যা। তাহলে এই শেল সংখ্যা বা শক্তি স্তর বা কক্ষপথের মধ্যে কি অবস্থান করতেছে? তিনটি কণিকার মধ্যে ইলেকট্রন, সংক্ষেপে ই। আর কেন্দ্রের মধ্যে কি অবস্থান করতেছে? প্রোটন এবং নিউট্রন। তাহলে এই বিষয়টি আমরা জানলাম। এরপরে আমরা জানবো শক্তি স্তর সম্পর্কে। শক্তি স্তরগুলোর মধ্যে কোন শক্তি স্তরে কতটি ইলেকট্রন বসে এখন আমরা দেখব। সূত্র মনে রাখতে হবে। তা আমরা প্রধান শক্তি স্তর কাকে বলা হয়েছে আমরা কোথায় থেকে পাইলাম যে একটি পরমাণুর প্রধান শক্তি স্তর রয়েছে? বোরের মডেলে যে শক্তি স্তরের কথা বলা হয়েছে তাকেই প্রধান শক্তি স্তর বলা হয়েছে। প্রধান শক্তি স্তরগুলোকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতে এন দ্বারা প্রকাশ করা হয়।
এবং এই কক্ষপথগুলোর মধ্যে কোন কক্ষপথে কতটি করে ইলেকট্রন বসে সেটা আমরা সূত্রের মাধ্যমে বের করব। সূত্রটি হচ্ছে কি 2n²। এই সূত্রের মাধ্যমে আমরা প্রত্যেকটি কক্ষপথের মধ্যে কতটি করে ইলেকট্রন বসে আমরা এখান থেকে বের করে নেব। তাহলে প্রথম কক্ষপথকে কি দ্বারা প্রকাশ করে সেটা আমরা এখন জানব। প্রথম কক্ষপথ বলতে এই কেন্দ্রের মধ্যে যে বৃত্তটা রয়েছে সেটা হচ্ছে প্রথম কক্ষপথ। এটাকে কে শেল বলা হয় বা কে প্রধান শক্তি স্তর বলা হয়। এরপরে রয়েছে এল হচ্ছে দ্বিতীয়, এরপরেরটা হচ্ছে এম, এটা হচ্ছে তৃতীয়, এরপরেরটা হচ্ছে এন, এটা হচ্ছে চতুর্থ। তাহলে এখান থেকে যেহেতু আমরা কক্ষপথগুলোকে এন দ্বারা প্রকাশ করছি, প্রথম কক্ষপথকে বলা হচ্ছে 1, n = 1 হবে। তার দ্বিতীয় কক্ষপথ অর্থাৎ 2, তৃতীয় কক্ষপথ অর্থাৎ 3, চতুর্থ কক্ষপথ অর্থাৎ 4, এভাবে চলতে থাকবে ড্যাশ 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 ইত্যাদি। হতে পারে। তাহলে আমরা এখন কক্ষপথ সম্পর্কে জানলাম। এরপরে আমরা জানব প্রথম কক্ষপথ অর্থাৎ কে শেলে বা কে শক্তি স্তরে কতটি ইলেকট্রন বসে। এটা জানার জন্য প্রথমে আমাদের কে শক্তি স্তরের জন্য n = 1 হলে আমরা লিখব, তাহলে কে শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা কত পাবো আমরা 2n²। অর্থাৎ এই সূত্রটি আমাদের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো 2n²। আমরা জানি যে n = 1 হলে কি করব, n এর জায়গায় কি বসাবো, n = 1, অর্থাৎ আমরা ধরছি কে শেলের ক্ষেত্রে n = 1। তাহলে এই সূত্রের মধ্যে আমরা n এর মানটা বসায় দেব। তাহলে 2 কে ঠিক রাখলাম, এরপরে এর সঙ্গে এটা কি গুণ অবস্থায় আছে, আমরা বন্ধনী ক্লোজ করে দিলাম। ধরো n এর মান 1 বসায় দিয়ে এর উপর পাওয়ার 2। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করে দেব। এটা আমরা ক্যালকুলেশন করলে কত পাবো দেখি। এখানে 2 কে ঠিক রাখলাম, 1 কে যদি বর্গ করে দেই কত হবে, 1 কে বর্গ করে দিলে 1ই হবে। তাহলে এটা যদি গুণ করে দেই, 2 এর সঙ্গে 1 গুণ করলে কত হবে 2। অর্থাৎ এখানে কে শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা কয়টি হলো, 2টি ইলেকট্রন সংখ্যা। আমরা সংক্ষেপে লিখলাম ইলেকট্রন। এরপরে এল শক্তি স্তর। তাহলে এল শক্তি স্তর জন্য n = 2। n = 2 হলে এল শক্তি স্তরে কতটি ইলেকট্রন বসবে, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে কতটি ইলেকট্রন বসবে। এর জন্য আমরা আবারও এই সূত্রটি এখানে বসায় দেব। তাহলে 2n², 2 কে ঠিক রাখবো, n এর মান কত রয়েছে, n এর মান হচ্ছে 2, 2 বসাই দিলাম, এর পাওয়ার হচ্ছে 2। এটাকে আমরা ক্যালকুলেশন করে দেব। 2 ঠিক রাখলাম, রাখার পরে 2 এর উপর 2 রয়েছে, তাহলে দুইটা 2 গুণ হবে। এরকম যদি থাকে তাহলে আমরা কি জানি যে 2 এর উপর 2 অর্থাৎ এর বেস হচ্ছে কত 2, এর পাওয়ার হচ্ছে 2। পাওয়ার যত থাকবে বেসটা ততবার গুণ হবে। তাহলে এখানে বেস কত আছে 2 এবং পাওয়ার আছে 2, দুইবার বেস গুণ হবে, 2 × 2 = 4 এবং 4 হয়ে গেল। 4 এর সঙ্গে যদি আমরা 2 গুণ দেই কত হবে, 4 × 2 = 8, 8টি ইলেকট্রন। এরপরে কে এম শক্তি স্তরের জন্য n = 3 হলে আমরা আবার ওই তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত বসবে সেটা আমরা বের করব। এর জন্য আমাদের আবার সূত্রটি প্রকাশ করতে হবে। এই সূত্রটি বসালাম, বসার পরে আমরা 2 কে ঠিক রাখলাম, রাখার পরে n এর মান কত আছে এখানে 3, এর পাওয়ার 2 বসাই দিলাম। এরপরে এটাকে ক্যালকুলেশন করার জন্য 2 কে ঠিক রাখলাম, বন্ধনী উঠে গেলে ইনটু হয়, ইনটু বসাই দিলাম। এরপরে এর বেস হচ্ছে 3, পাওয়ার হচ্ছে 2, বেস 3 রয়েছে। 3 কে আমরা কয়বার গুণ দেব, 2 বার গুণ দেব। তাহলে 3 × 3 = 9, অর্থাৎ 9 কে 2 দ্বারা গুণ দিলে কত হবে 18টি ইলেকট্রন। এরপর n শেলের কথা আমরা আলোচনা করব। অর্থাৎ
প্রধান কক্ষপথ হচ্ছে চতুর্থ শক্তি স্তরের জন্য n equal 4 হলে আবারও অর্থাৎ চতুর্থ কক্ষপথে কতটি ইলেকট্রন বসবে এটা নির্ণয় করার জন্য আমরা 2n স্কয়ার সূত্র, তাহলে এখানে আবার এখান থেকে বের করি আমরা 2n স্কয়ার, এখান থেকে আমরা বের করব আবার একই ভাবে 2 কে ঠিক রাখলাম, রাখার পরে n এর মান বসাবো, n এর মান হচ্ছে 4 আমরা বসাই দিয়ে গুণ করে দেব। এরপরে আমরা এখানে কি কাজ করব, 2 কে ঠিক রাখবো ক্যালকুলেশন করার জন্য, ইনটু বন্ধনী উঠে যাওয়ার জন্য, বন্ধনী এর ভিতরে হচ্ছে 4, এর পাওয়ার হচ্ছে 2, তাহলে বেস হচ্ছে 4, পাওয়ার হচ্ছে 2, পাওয়ার যত হয় বেস ততবার গুণ হবে, তাহলে 4 দিয়ে 4 কে গুণ দাও 16 অর্থাৎ 16, এখানে 16 কে যদি আমরা 2 দিয়ে গুণ দিই কত হবে 32টি ইলেকট্রন। তাহলে চতুর্থ কক্ষপথে কতটি ইলেকট্রন হলো, চতুর্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হলো আমাদের 32টি। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে প্রথম কক্ষপথে ইলেকট্রন কয়টি বসবে, 2টি, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 8টি, তৃতীয় কক্ষপথে হচ্ছে 18টি এবং চতুর্থ কক্ষপথে হচ্ছে 32টি। পর্যায়ক্রমে চলতে থাকবে এরকম, যতগুলো আসবে এভাবে আমরা লিখব। তা আমরা কক্ষপথ, কোন কক্ষপথে কতটি ইলেকট্রন বসে আমরা তো এখন বুঝতে পারলাম। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করতে পারো, এবং চ্যানেলে এবং ভিডিওতে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং ভিডিওতে একটি লাইক দিবা। ইলেকট্রন বিন্যাস দুই পদ্ধতিতে করা যায়, একটা হচ্ছে ডায়াগ্রাম পদ্ধতি এবং একটি হচ্ছে অরবিটাল পদ্ধতি। আমরা ডায়াগ্রাম পদ্ধতি সম্পর্কে একটু বুঝলাম, এখন আমরা দেখব অরবিটাল পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস করার জন্য আমাদের কি জানতে হবে। এখানে অরবিটাল পদ্ধতিতে জানার জন্য আমাদের জানতে হবে উপশক্তি স্তরের ধারণা সম্পর্কে। কি সম্পর্কে? উপশক্তি স্তরের ধারণা। উপশক্তি স্তর সম্পর্কে জানতে হবে আমাদের। উপশক্তি স্তর কোনগুলোকে বলা হয়? উপশক্তি স্তরগুলোকে বলা হয় আবার অরবিটাল। দেখলাম যে প্রধান শক্তি স্তরকে n দ্বারা প্রকাশ করা হয়, এই শক্তি স্তরগুলোকে আবার উপশক্তি স্তরে বিভক্ত থাকে, এই উপশক্তি স্তরগুলোকে l দিয়ে প্রকাশ করে। উপশক্তি স্তরগুলোকে কি দিয়ে প্রকাশ করে? l দ্বারা উপশক্তি স্তরকে প্রকাশ করা হয়। এর জন্য এর মান হচ্ছে 0 থেকে, এর মান কি হবে? উপশক্তি স্তরের মান হচ্ছে 0 হতে n-1 পর্যন্ত হয়ে থাকে। 0 হতে n-1 পর্যন্ত হয়ে থাকে। উপশক্তি স্তরগুলোকে আবার কি বলা হয়? অরবিটাল বলা হয়। এই উপশক্তি স্তরগুলোকে কি বলা হয়? অরবিটাল। অরবিটালকেও l দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই উপশক্তি স্তর বা অরবিটাল গুলোকে কোনগুলো? উপশক্তি স্তর বা অরবিটাল গুলো হচ্ছে s p d f। এই চারটি হচ্ছে উপশক্তি স্তর বা অরবিটাল। এই চারটি হচ্ছে উপশক্তি স্তর বা অরবিটাল। তাহলে প্রত্যেকটি উপশক্তি স্তর বা অরবিটালের মান দেয়া আছে। তাহলে এটা জানার জন্য আমরা একটু বিস্তারিত লিখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। n=1 হলে l ইকুয়াল 0 অরবিটালে একটি s অরবিটাল থেকে 0 অরবিটালে একটি 1s। n=2 হলে l=0 1 অরবিটালে দুইটি অরবিটাল থাকে, এটা হচ্ছে 2s 2
পি কমা দেব আমরা। এরপরে n ইকুয়াল 3 হলে l ইকুয়াল 0 1 2 অরবিটাল, অর্থাৎ তিনটি অরবিটাল থাকে এখানে, তিনটি অরবিটাল অর্থাৎ তৃতীয় কক্ষপথ এখানে 3s 3p 3d। n ইকুয়াল 4 হলে l ইকুয়াল 0 1 2 3 অরবিটাল কয়টি হবে? চারটি অরবিটাল, তাহলে 4s 4p 4d 4f অরবিটাল। এখানে আমরা ভাষাগুলো কিন্তু কথায় বাংলা ভাষায় লিখছি, ইংরেজিতে লিখিনি, একটু লক্ষ্য রাখবা। আবার এখানে 8 বলিও না, এটা হচ্ছে 4। এবং এভাবে চলতে থাকবে। n ইকুয়াল 5 হলে l ইকুয়াল 0 1 2 3 4 অরবিটাল, অর্থাৎ এখানে থাকবে কয়টি অরবিটাল? 5টি। অর্থাৎ এখানে অরবিটাল থাকবে 5টি, কিন্তু 4s 4p এবং 4d 4f এই প্রথম 4টি অরবিটালকেই সবগুলো ইলেকট্রন বিন্যাসে করা সম্ভব বলে পরবর্তী অরবিটালে আর কোনো প্রয়োজন হয় না। n ইকুয়াল 6 7 এবং 8 এর জন্য এটি সত্য। তাহলে আমরা বাকি যে কক্ষপথগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও আমরা শুধু জাস্ট এই 4টি অরবিটাল হলেই আমাদের ইলেকট্রন বিন্যাস আমরা করতে পারবো। বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবা। তাহলে এখান থেকে আমরা জানবো প্রতিটি অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 × 2l + 1। এই সূত্রের মাধ্যমে আমরা জানবো প্রত্যেকটি অরবিটালে কতটি করে ইলেকট্রন বসে, সেটা আমরা এই সূত্রের মাধ্যমে জানতে পারবো। যেমন আমরা প্রধান শক্তি স্তরে বা শেল সংখ্যা বা কক্ষপথ সংখ্যার ক্ষেত্রে আমরা 2n² সূত্রটি মাধ্যমে কোন শক্তি স্তরে কতটি ইলেকট্রন বসে সেটা আমরা জানতে পারছি। একইভাবে আমরা উপশক্তি স্তর বা অরবিটালের ক্ষেত্রে আমরা 2 × 2l + 1 এই সূত্রের মাধ্যমে আমরা জানবো যে কোন অরবিটালে বা কোন উপশক্তি স্তরে কতটি ইলেকট্রন বসে। এখন আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখানোর চেষ্টা করব তোমাদের। প্রথমে আমরা ডায়াগ্রামের সাহায্যে ইলেকট্রন বিন্যাস করব। প্রথমে আমরা জানবো ডায়াগ্রামের সাহায্যে ইলেকট্রন বিন্যাস। সেটা হচ্ছে কি? প্রধান কক্ষপথ অর্থাৎ প্রধান শক্তি স্তর এর মাধ্যমে অক্সিজেন, এর প্রতীক হচ্ছে O, এর পারমাণবিক সংখ্যা 8। এই পারমাণবিক সংখ্যা 8 এই পারমাণবিক সংখ্যাগুলো আমাদের পর্যায় সারণীতে দেওয়া আছে। 118টি মৌল দেওয়া আছে পর্যায় সারণীতে। এই 118টি মৌলের প্রত্যেকটির পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। এই পারমাণবিক সংখ্যা যখন নিরপেক্ষ অবস্থায় থাকে আমরা জানি যে ওগুলো হচ্ছে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, ওগুলোকেই বলা হয়। তাহলে আমরা এখান থেকে অক্সিজেন পরমাণুটি অর্থাৎ অক্সিজেন মৌলটির ইলেকট্রন বিন্যাস জানবো। আমরা এখন কি জানবো? এখন আমরা ইলেকট্রন বিন্যাস করা জানবো, কিভাবে আমরা করতে পারি। এর জন্য প্রথমে আমরা তো জানলাম ইলেকট্রন বিন্যাস কক্ষপথ, প্রধান কক্ষপথগুলো কি কি, কোন কক্ষপথে কতটি করে ইলেকট্রন বসে। আমরা দেখছি যে প্রথম কক্ষপথে হচ্ছে কতটি ইলেকট্রন বসে? 2টি। দ্বিতীয় কক্ষপথে কতটি বসে? 8টি ইলেকট্রন। তৃতীয় কক্ষপথে ইলেকট্রন বসে হচ্ছে 18টি।
চতুর্থ কক্ষপথে দেখছি কতটি ইলেকট্রন বসে, 32টি। এভাবে চলতেই থাকবে। তাহলে প্রথম কক্ষপথ অর্থাৎ আমরা কি বলছি যে প্রথম কক্ষপথ এভাবে আমরা দেব, বা ইকুয়াল চিহ্ন দিয়ে দিতে পারো বা তীর চিহ্ন দিয়ে তোমরা করতে পারো। অবশ্যই প্রতীকটা একটু বড় করে দিতে হবে, সংখ্যার চেয়ে একটু বড় করে আমরা দেবো, এভাবে দেব, প্রতীকটা দিয়ে দেব। দেওয়ার পরে আমরা প্রথম কক্ষপথে কতটি ইলেকট্রন বসে, 2টি। তাহলে এখানে আমাদের ইলেকট্রন সংখ্যা কয়টি আছে, 8টি। এর মধ্যে 2টি আমরা বসাই দিলাম। এরপরে দ্বিতীয় কক্ষপথে কতটি ইলেকট্রন বসে, 8টি। আমার আছে এখানে কয়টি, 2টি যাওয়ার পরে আর আছে 6টি, আমরা 6টি বসাই দেবো এখানে। তাহলে এখানে 4টি হলো, আর 2টি দিলাম, এখানে একটা, এখানে একটা, তাহলে 8টি ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। তাহলে আমরা ডায়াগ্রামের সাহায্যে ইলেকট্রন বিন্যাস বুঝলাম। এরপরে আমরা এর সাথে সাথে আমরা অরবিটালের সাহায্যে কিভাবে ইলেকট্রন বিন্যাস করা যায় সেটা আমরা এখন দেখব। অক্সিজেনের অরবিটালের সাহায্যে আমরা এখন দেখব ইলেকট্রন বিন্যাস। অরবিটাল কোনগুলোকে বলা হয়, sp-df, অর্থাৎ s এর মান হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, p এর হচ্ছে 6, d এর হচ্ছে 10 এবং f এর হচ্ছে 14। প্রথম কক্ষপথে কতটি ইলেকট্রন বসে, 2টি, আমরা তো পূর্বে জানলাম। তাহলে প্রথম কক্ষপথ বলতে 1s, এর পাওয়ার কত হবে তাহলে, অর্থাৎ এর ইলেকট্রন কত বসবে এখানে, এর পাওয়ার হিসেবে আমরা লিখে দেব ছোট্ট করে এভাবে। তাহলে 2টি প্রথম কক্ষপথ, এই প্রথম অর্থাৎ 1 কে বলা হচ্ছে প্রথম, এবং কতটি ইলেকট্রন বসে সেটা s দ্বারা প্রকাশ করে আমরা এর উপর ছোট করে ইলেকট্রন সংখ্যাটি বসাই দেব। এরপরে কমা দিলাম, দেওয়ার পরে আর কয়টি আছে, 8টির মধ্যে 2টি গেল, আর কয়টি থাকবে, 6টি। আরো কতটি আছে, 6টি। তাহলে দ্বিতীয় কক্ষপথে কি কি বসে আমরা জানি, sp। দ্বিতীয় কক্ষপথে বসে কি, sp। প্রথম কক্ষপথে বসে s, দ্বিতীয় কক্ষপথে বসে sp, তৃতীয় কক্ষপথে বসে হচ্ছে spd, চতুর্থ কক্ষপথে বসে হচ্ছে spdf বসে। তাহলে এটা হচ্ছে কক্ষপথ। দ্বিতীয় কক্ষপথ কি এখানে বলা হয়েছে, দ্বিতীয় অর্থাৎ প্রত্যেকটির ক্ষেত্রে আমরা অরবিটালের ক্ষেত্রে 2 দিয়ে দেব। তাহলে 2s, এর ইলেকট্রন সংখ্যা কত বসে, 2টি, সর্বোচ্চ 2টি বসে। এরপরে 2p, এর ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে 6টি, সর্বোচ্চ। এখানে আমার আছে কয়টি, 2 2 4 চলে গেল, আর কতটি থাকবে, 8টির মধ্যে 4টি, তাহলে আমরা 4টি বসাই দিলাম। তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। দেখো প্রথম কক্ষপথে কতটি ইলেকট্রন আছে, 2টি। দেখো দ্বিতীয় কক্ষপথে কতটি আছে আমাদের, 2s 6টি। তাহলে দেখো প্রথম কক্ষপথে 2টি, এখানে 2টি আছে। এরপরে দ্বিতীয় কক্ষপথে 6টি, এখানে দেখো 6টি আছে। তা আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে ডায়াগ্রামের সাহায্যে, এটা হচ্ছে অরবিটালের সাহায্যে। এভাবে আমরা আরো কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস দেখব, যেমন ক্লোরিন হচ্ছে, এর পারমাণবিক সংখ্যা 17, আমরা লিখে দিলাম। এভাবে ইলেকট্রন বিন্যাস করা যায়। প্রথম কক্ষপথে কতটি ইলেকট্রন বসবে, 2টি। দ্বিতীয় কক্ষপথে কতটি বসবে, 8টি। কয়টি হলো এখানে, 10টি। আর আছে কয়টি, 7টি। এখন তৃতীয় কক্ষপথে কতটি বসে, 18টি। আর আমার আছে কয়টি, 7টি। এখন আমরা তৃতীয় কক্ষপথ এভাবে দেব। দেওয়ার পরে আমাদের আছে কয়টি, 7টি। 17টির মধ্যে 10টি চলে গেছে, আমরা 10টি বসাইছি, এখন আছে আমাদের 7টি। এখন আমরা 7টি বসাই দিলাম, 6 1 7। তাহলে এটাকে অরবিটালের সাহায্যে আমরা একটু করি। Cl17 তীর চিহ্ন দিলাম। প্রথম কক্ষপথে কোন অরবিটাল বসে, s অরবিটাল। তাহলে 1s, এর পাওয়ার হচ্ছে 2, পাওয়ার 2, কমা। দ্বিতীয় কক্ষপথ 2s 2p, কমা দিয়ে লিখব। তাহলে s এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2, p এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6, তাহলে 8। দেখো এখানে 2টি বসলো, এখানে 8, এখানে 8টি বসলো, 2 এবং 6 হচ্ছে 8, প্লাস করলে হবে। এরপরে কথা হচ্ছে তৃতীয় কক্ষপথ অর্থাৎ কি আছে এখানে,
sp d, আমরা একটু নিচে লিখবো এটা 3s, 3p, 3d। তাহলে d পর্যন্ত যায় কিনা আমরা একটু দেখি। তাহলে প্রথমে আছে আমাদের 7টি, এখানে 2টি বসাই দিলাম। এরপরে কতটি হলো 12টি, 17টি থেকে 12টি চলে গেল। এখানে আছে কয়টি? 5টি। তাহলে p এর মধ্যে কতটি বসে? 6টি, কিন্তু আছে আমাদের কয়টি? 5টি। এখানে দেখো আমাদের 12টি এখান থেকে হয়েছে 3s2 তে এসে আমাদের কতটি ইলেকট্রন হয়ে গেছে? 12টি। আর আছে আমাদের 17 থেকে কতটি আছে? 5টি, কিন্তু p এর মধ্যে বসে কতটি? 6টি। তাহলে আমাদের এখানে 6 বসা যাবে না, এখানে বসাবো আমরা 5। তাহলে আমাদের d এর প্রয়োজন আছে না, তাহলে d লেখার কোনো প্রয়োজন নেই। চাইলে তোমরা বসে দিয়ে তোমরা প্রথমে ইলেকট্রনগুলো s অরবিটালগুলোর মধ্যে বসায় দিয়ে তোমরা লিখতে পারো। যেমন আমি লেখার ক্ষেত্রে বেশি করে লিখে আবার কেটে দিলাম, তোমরা তো খাতায় লিখে কাটতে পারবে না, এই জন্য তোমরা মানগুলো হিসাব করে বসায় দিয়ে লিখবা, তাহলে তোমাদের কাটতে হবে না। তাহলে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে দেখো হয়েছে 7টি। তাহলে এখানে কত আছে? প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে 7টি। তা আমাদের মিলল কি? তা আমরা এভাবে ইলেকট্রন বিন্যাসগুলো করব। এইভাবে পর্যায় সারণীতে তোমরা এভাবে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করতে পারি। এখন আমরা আরেকটি মৌলের ইলেকট্রন বিন্যাস দেখি, সেটা হচ্ছে সোডিয়াম। সোডিয়াম এর প্রতীক হচ্ছে Na। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এর ইলেকট্রন বিন্যাস আমরা করব। প্রথমে ডায়াগ্রামের সাহায্যে করি। প্রথম কক্ষপথে কতটি বসে? 2টি, আমরা 2টি বসাই দিলাম। দ্বিতীয় কক্ষপথে কতটি বসে? 8টি, 8টি বসাই দিলাম। তাহলে হলো কয়টি আমাদের? 10টি। 2 আর 8 10 আছে আমার কয়টি? আর 11টির মধ্যে 1টি। তৃতীয় কক্ষপথে বসবে 1টি। যে কোনো জায়গায় তোমরা দিতে পারো, এখানে এই কক্ষপথের যে কোনো জায়গায় এই তোমরা ইলেকট্রনটা এভাবে দিতে পারো। তাহলে প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে 1টি ইলেকট্রন বসলো। তাহলে আমাদের মোট কত হলো? 11। তাহলে পারমাণবিক সংখ্যা কত রয়েছে? 11। এরপর আমরা অরবিটালের সাহায্যে দেখব। প্রথম কক্ষপথ অর্থাৎ s অরবিটাল, s এর পাওয়ার হচ্ছে 2, অর্থাৎ s এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2, বসাই দিলাম। এরপরে আছে আমাদের কি? দ্বিতীয় কক্ষপথ অর্থাৎ 2s 2p। s এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি, p এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6টি। আমরা বসাই দিলাম। তাহলে কতটি হলো? 10, অর্থাৎ 10টি। এখন তৃতীয় কক্ষপথ 3s, তাহলে 10টি এখানে আমরা বসাইছি। আর আছে আমার কয়টি? 1টি। তাহলে 3s এর মধ্যে 1টি ইলেকট্রন বসাই দেব। তাহলে মোট হলো কত? 11টি। তাহলে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন বসলো, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে 1টি। দেখো এখানে মিলছে কি? এইভাবে তোমরা বাকিগুলো বাসায় প্র্যাকটিস করবে। যেমন আছে কার্বন, নাইট্রোজেন, ফ্লোরিন, নিয়ন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, সালফার, ফসফরাস, আর্গন, ক্রিপ্টন। এভাবে এই মৌলগুলো তোমরা ইলেকট্রন বিন্যাস করবা। তো আমরা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটি যেহেতু এখনো করি নাই, আমরা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা একটু করে নেই। হাইড্রোজেন এর প্রতীক হচ্ছে H, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাবো, তাহলে কত পাবো? প্রথম কক্ষপথ অর্থাৎ একটি কক্ষপথ থাকবে এখানে। হাইড্রোজেনের ক্ষেত্রে কয়টি কক্ষপথ থাকবে? একটি ইলেকট্রন বসাই দিলাম। তাহলে এর ইলেকট্রন বিন্যাস আমাদের শেষ। এরপরে অরবিটালের সাহায্যে যদি তোমরা করো, তাহলে আমরা লিখবো 1s1। তাহলে এর ইলেকট্রন বিন্যাস শেষ। এতটুকুই। আইসোটোপ যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটি টেবিল আকারে তোমাদের আইসোটোপগুলো লিখছি।
কিন্তু আমরা জানি হাইড্রোজেনের আইসোটোপ কয়টি? 7টি। এখান থেকে আমি 3টি আইসোটোপ তোমাদেরকে হাইড্রোজেনের দেখাবো। প্রথমে রয়েছে এখানে নাম, এরপরে প্রতীক, তারপরে প্রোটন সংখ্যা, ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা। প্রোটন সংখ্যাকে Z দ্বারা প্রকাশ করা হয় বা P দ্বারা, যেহেতু প্রোটন সংখ্যা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, এবং পারমাণবিক সংখ্যাকে আমরা Z দ্বারা প্রকাশ করি। কিন্তু এখানে প্রোটন সংখ্যাকে P দ্বারা প্রকাশ না করে আমরা Z দ্বারা প্রকাশ করছি। এরপরে ভর সংখ্যাকে A দ্বারা প্রকাশ করা হয়, নিউট্রন সংখ্যাকে Z দ্বারা প্রকাশ করা হয়। আমরা পূর্বের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। হাইড্রোজেন একে বলা হয় আইসোটোপের ক্ষেত্রে প্রোটিয়াম। এর দেখো প্রতীকে দেওয়া আছে H, এর পরমাণু সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যা, এর পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা 1। তাহলে এর প্রোটন সংখ্যা কত হবে? প্রোটন সংখ্যা 1। এরপরে এর ভর সংখ্যা হচ্ছে কত দেওয়া আছে? এখানে 1 দেওয়া আছে, 1। তাহলে নিউটন সংখ্যা কত হবে? তাহলে 0 হবে। দেখো কত হবে? 0। আমরা যদি ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করে দিই তাহলে কত বের হবে? আমাদের 0 বের হবে। ভর সংখ্যা অর্থাৎ এটাকে বলা হয় A - Z। ভর সংখ্যা হলো 0। এরপরে ডিউটেরিয়াম এর প্রতীক হচ্ছে D দ্বারা প্রকাশ করা হয়েছে। এর পারমাণবিক সংখ্যা 1, এর ভর সংখ্যা হচ্ছে 2। তাহলে এর প্রোটন সংখ্যা কত হবে? 1 হবে। এর ভর সংখ্যা তাহলে কত? 2 রয়েছে। তাহলে এর নিউটন সংখ্যা কত হবে? 2 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে কত হবে? 1। এরপরে ট্রিয়াম এর প্রতীক হচ্ছে T, এর পারমাণবিক সংখ্যা 1 অর্থাৎ প্রোটন সংখ্যা হচ্ছে 1, এর ভর সংখ্যা কত? 3। তাহলে এখান থেকে আমরা নিউটন সংখ্যা বের করব। যে এ থেকে আমরা যদি Z বাদ দিই অর্থাৎ ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আমাদের কত বের হবে? 2। তাহলে এর ভর সংখ্যা কত বের হলো? ট্রিটিয়ামের 2 বের হলো। আমরা জানি যে হাইড্রোজেনের 7টি আইসোটোপ রয়েছে, অর্থাৎ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা আমরা 1 রেখে এর ভর সংখ্যাগুলো শুধু পরিবর্তন হবে আমাদের। 2, 5, পারমাণবিক সংখ্যা 1, 6। এরপরে হাইড্রোজেন প্রতীক, এর পারমাণবিক সংখ্যা 1, এর ভর সংখ্যা হচ্ছে 7। তাহলে এই 7টি আইসোটোপ রয়েছে। তাহলে হাইড্রোজেনের কয়টি আইসোটোপ? 7টি। এই বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং এর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবা, যাতে করে এরকম ভিডিওর আপডেট সর্বপ্রথম তোমরা দেখতে পারো। আমরা জানুয়ারি থেকে তোমাদের 3য় শ্রেণী থেকে এইচএসসি পর্যন্ত বিভিন্ন বিষয়ের ভিডিওগুলো বিভিন্ন টিচারের মাধ্যমে এই চ্যানেলে আপলোড করব তোমরা, এবং পরীক্ষার আগে তোমাদের বিষয়ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ মডেল প্রশ্ন তোমাদের শেয়ার করা হবে। এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। সে পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ।